হালে ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের দর্শক, ঘোরে। বাংলা সংস্কৃতির সাথে মিশে আছে মা, মাটি, মাতৃভূমি এবং এই শিল্পের সাথে যে মানুষগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তারা যদি প্রবাস জীবন কাটায় তখন কিন্তু একটা টান মানে খুব গভীরভাবে অনুভব করে। আর যখন এই বাংলার মাটিতে পা রাখে এবং আবারও সেই শিল্প সংস্কৃতির সাথে মিশে যায়, তখন তার অনুভূতি কেমন হয় আজ আমরা জানবো আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা, মডেল ওমর আয়াজ অনির কাছে। তিনি দীর্ঘ সময় পরে প্রবাস জীবন থেকে দেশে ফিরেছেন, তার কাছে শুনবো দেশে এসে এই মাটির সোদা গন্ধ কেমন লাগছে। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ছোদামাটির গন্ধ কখনো ভোলা যায় না, কারণ জীবন এখানেই কাটিয়েছি, বেড়ে ওঠা এখানেই। ক্ষণিকের জন্য হয়তো বা বাইরে থাকি, কিন্তু তার চেয়ে বেশি সময় আমি কাটিয়েছি যেখানে, সেটা তো আর ভোলার মতো নয়। অসম্ভব ভালো লাগছে সোদা গন্ধ। এই যে দেশে ফেরা হলো, নতুন নতুন কি কি কাজ হাতে জমেছে, কি কি কাজ নিয়ে ব্যস্ততা শুরু হচ্ছে? না, আমি আসলে বিদেশে যাওয়ার পরে আমার যে কাজগুলো আমি করেছি সেগুলো ইংরেজি ভাষায়। সো সিনেমা করলাম একটা, সেখানে ইংরেজিতে অভিনয় করতে হলো। টিভিসি করলাম একটা, যেটাও ইংরেজিতেই। আর একটা মঞ্চের ডিরেকশন দিলাম, অভিনয় করলাম, এটাকে বলে অস্ট্রেলিয়ার শর্ট অ্যান্ড সুইট ফেস্টিভ্যালস। তো সেটা 70 বছর ধরে চলছে অস্ট্রেলিয়ায়। আমি মনে হয় প্রথম বাংলাদেশের বাঙালি যে এই ফেস্টিভ্যালে ডিরেকশন এবং অভিনয় করার সুযোগ পেয়েছি, এবং শুধু ওটা করেই ক্ষান্ত হয়নি, ওখানে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম আর কি। এটাকে বলে ক্রিটিক্স অ্যাওয়ার্ড, ক্রিউ অ্যাওয়ার্ড বলে। সেটা হয়েছিল 2024 সাল, গত বছর। আর বাংলা সংস্কৃতি থেকে দূরে আছি বলেই হয়তো বা মনটা কাঁদে বেশি, কারণ ওই দেশে বাংলা সংস্কৃতি চর্চার জায়গাটা খুব সীমিত। যে কারণেই আমার এখন থেকে পণ হচ্ছে আমি দেশে কাজের সাথে আবার যুক্ত হব, এবং আমাকে হয়তো বা রেগুলার আবার দেখা যাবে। যেহেতু দীর্ঘ সময় আপনি দেশের বাইরে পার করেছেন এবং ওখানে কিন্তু অনেক কাজ করেছেন, এখন আসলে গ্লোবালাইজেশনের যুগে আমরা জানি যে সংস্কৃতি হাতের মুঠোয় চলে এসেছে। তারপরও আপনার কাছে জানতে চাইবো যে ওখানে যখন কাজ করছেন সেই অভিজ্ঞতা এবং আমাদের দেশে যখন কাজ করেছেন সেই অভিজ্ঞতা, দুটো মিলিয়ে আসলে পার্থক্য কি দু দেশের সংস্কৃতি এবং কাজে? আমি খুব এক বাক্যে বলার মতো নয়, তবে আমার একটা জিনিস খুব যেটা আসলে বেসিক পার্থক্য, সেটা হচ্ছে বাজেট। সো বাইরের দেশে কাজ করার ক্ষেত্রে গিয়ে আমি যেটা দেখতে পাই, ওরা হয়তো একটু বেশি ব্যবসার সুযোগ পায় দেখে বাজেটটা বেশি। সেই কারণে আড়ম্বর বলেন বা যা প্রয়োজন সেটার সংস্থানটা খুব সহজে হয়। দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে খুব স্পষ্ট পার্থক্য লেগেছিল, যে ওখানের প্রত্যেকটি ব্যক্তি, ইউনিটের যাদের সাথে আমি কাজ করেছি বা থিয়েটারে, তারা সেই বিষয়ে আসলে একটা অ্যাকাডেমিক্স, একটা পড়াশোনা আছে তাদের, যে অনার্স করা, ডিপ্লোমা করা, মাস্টার্স করা। সো নাটক করছে যারা, তারাও ওই বিষয়ে পড়া। আমি আমার কো অ্যাক্টার হচ্ছে গিয়ে অনার্স এবং মাস্টার্স দুটোই করা অভিনয়ের উপর। আমি যখন সিনেমা করছিলাম, আমার নির্দেশক হচ্ছে গিয়ে ফিল্ম ডিরেকশনের উপর পড়া। ওই ইউনিটের মনে হয় 17 জন ব্যক্তি ছিল, প্রত্যেকেই ফিল্ম স্কুল গ্র্যাজুয়েট। আমি নিজেও ফিল্ম স্কুলে ঢুকেছিলাম ওখানে, সেখান থেকে নির্দেশনা, অ্যাক্টিং এবং প্রডিউসিং শেখা আমার। তো এই পার্থক্যটা বেশ ওখানে আনন্দ লাগতো, যে ওখানকার কাজের, বা আনন্দ লাগে যে ওখানকার কাজের যারা সংযুক্ত তাদের প্রত্যেকেরই একটি অ্যাকাডেমিক্স আছেন। কিন্তু আমি অন্যের একটি কথাও বলতে চাই, যে আমাদের দেশে যারা কাজ করেন বা করছেন, তাদের আসলে সেলফ টট এবং স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে দৃষ্টিভঙ্গি আলাদা, কাজের পদ্ধতি আলাদা, কিন্তু মানের জায়গায়, আমি মনে করি চিন্তার জায়গায় আমাদের যারা নির্মাতা আছেন, যারা অভিনেতা আছেন, তারা কোনো অংশে পিছিয়ে নেই, এটা বলে আমার মনে হয়েছে। আপনার কাজের পছন্দের এরিয়াটা আসলে কোথায়? আপনি তো অনেক মাধ্যমেই কাজ করেন, ভার্সাটাইল শিল্পী, কোথায় কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে অভিনয় করা। আমি ওই জায়গাটায় আমি সবচেয়ে বেশি এনজয় করি। মঞ্চে এবং সিনেমায় অভিনয় করাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে, আমার জন্য বেশ আনন্দদায়ক। আর টেলিভিশন নাটক তো অবশ্যই।
আসলে আমাদের দেশের দর্শক কোন ধরনের কাজ বেশি পছন্দ করে? আমি আসলে এই জায়গায় যখন কাজ করছিলাম তখনও আমি একটা জিনিস দেখতে পাই যে মানুষ আসলে সারাদিনের ক্লান্তির পর এমন কিছু দেখতে চায় যেটাতে সে আসলে তার বাস্তব জীবন থেকে একটু বেরিয়ে আসতে পারে। তো একটা সময় দেখছিলাম যে অসম্ভব রকম যেটাতে মানুষ আনন্দ পায়, হিউমারাস কাজগুলো পছন্দ করে। আর এখন দেখতে পাচ্ছি একটু সিনারিও চেঞ্জ। এখন হচ্ছে কোথায় যেন আমার মনে হয় যে আমরা অনেক বেশি পরিমাণে পাশের দেশের দক্ষিণাঞ্চলের যে সিনেমার চর্চা, সেইটার প্রভাব নাটকেও পড়েছে। কোথায় যেন একটা অস্থিতিশীল অবস্থার কারণে কিনা আমি জানি না, এই ধরনের ভায়োলেন্সের কাজ কোথাও মনে হচ্ছে আমার যে হয়তোবা দর্শক সেগুলো দেখতে পছন্দ করছে। কিন্তু এটাও আমি বিশ্বাস করি যে সেটা সম্পূর্ণ বাংলাদেশ নয় বা হতে পারে না, কারণ অনলাইন বা ওটিটিতেও এখন অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। রিসেন্টলি একটি খুব চমৎকার ছবি রিলিজ পেয়েছে, উৎসব, যেখানে যেটা যদিও হিউমারাস ছিল, মানে এন্টারটেইনিং, অ্যান্ড সেটাও তো মানুষ পছন্দ করেছে। তো আসলে কোনো একভাবে সেগমেন্টেশন করাটা খুব মুশকিল, এটা আসলে মিশ্র। তবে সারা পৃথিবী জুড়েই মনে হয় একই চেহারা, শুধু বাংলাদেশ নয়, যেখানে বিভিন্ন ধরনের পছন্দগুলো বিরাজ করে এবং সেটা মানুষ তাদের পছন্দ অনুযায়ী কাজ দেখেন। কিছু সময় আগেই বলছিলেন যে বিদেশে অনেক কাজ করেছেন, এখন দেশে নিয়মিত হতে চান। তো দেশের কি কি কাজ আসলে হাতে এখন চলে এসেছে বা কি কি পরিকল্পনা আছে আপনার? না, বিদেশে মোটেও অত বেশি কাজ করিনি, কারণ চাকরি করে 9টা to 5টা পরে যেটুকু সময় পাওয়া যায় প্রবাস জীবনে সেটুকুর মধ্যেই করা। তো ফিল্ম, টেলিভিশন, থিয়েটার, টিভিসি এগুলোই করেছি, খুব বেশি না। দেশে এই আসার পরে বেশ কিছু আমার শুভাকাঙ্ক্ষী বা আমি তাদের কাছে কৃতজ্ঞ নির্দেশকরা আমার সাথে যোগাযোগ করেছেন তাদের সিনেমা নিয়ে, তাদের ওয়েব সিরিজ নিয়ে, যেগুলো এখনও কোনোটাই আমার সই করা হয়নি। তার একটাই কারণ যে আমি আসলে সেগুলো টাইমিংটা জানতে পারিনি যে কবে উনি শুটিং করছেন বা করবেন। আছে কিছু কাজের কথা চলছে এবং সামনে হয়তো বা ওয়েব সিরিজে কাজ করতে হয়তো বা আমি আবার সামনের মাসেই দেশে উপস্থিত হব। কিছু সিনেমার কথা চলছে, সেগুলো কাজ করব। আমি বর্তমানে একটি সিনেমায় কাজ করছি যেটা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ মিলে। সেই সিনেমাটির নাম হচ্ছে জয়া, নির্দেশক হচ্ছে গোলাম মোস্তফা। সেটার শুটিং মেজরিটি পার্ট অস্ট্রেলিয়াই হবে। আর এই সিনেমাটায় শুধু আমি অভিনয় করছি না, আমি এটা প্রডিউসিংয়ের সাথেও জড়িত। সো আমি এটার ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবেও কাজ করছি। তো প্রডিউসিং বলতে আসলে বিদেশে শুধুমাত্র টাকা দেওয়াটাকে বোঝায় না, এটার সাথে হচ্ছে গিয়ে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করা। ক্রিয়েটিভ প্রডিউসার মোস্টলি কাজ করে হচ্ছে গিয়ে স্ক্রিপ্টিং, স্ক্রিপ্ট বিষয়ে যতটুকু পারা যায়, যেইভাবে ফান্ডিংটা ম্যানেজ হয় সেই বিষয়ে কাজ করা। তো আমার মেইন ফোকাস ওই প্রজেক্টে অ্যাক্টিংয়ের বাইরে আপাতত হচ্ছে গিয়ে ফান্ডিং রিলেটেড কাজ, কমিউনিকেশন রিলেটেড কাজ। তো সেই কাজটি হয়তো বা দর্শকের সামনে আসতে আসতে বছর খানেক বা বছর দেড়েক লাগতে পারে। আর বাংলাদেশের রিসেন্টলি কিছু টিভিসির কথা হচ্ছে, সেগুলোতে যেটা হয় যে রেগুলার বেসিস উপস্থিতিটা খুব প্রয়োজন। আমি সেজন্যই ভাবছি হয়তো যে এখন আমাকে বেশি পরিমাণে বাংলাদেশে দেখা যাবে, কারণ আমি ওই জায়গায় আবার ফিরে আসতে চাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো যে যখন দেশে কাজ করেন সহশিল্পীরা আছে, যখন বিদেশে কাজ করেন তখনও ওই দেশের সহশিল্পীরা আছে, এই যে দুই দেশের শিল্পীদের সাথেই কাজ করছেন, এর অভিজ্ঞতাটা কি? দু জায়গায় অভিজ্ঞতা দারুণ। তার কারণ দেশে যখন কাজ করছিলাম প্রতিনিয়ত যাদের সাথে কাজ করছিলাম তারা অসম্ভব অ্যাকমপ্লিশড অ্যাক্টর, অ্যাক্ট্রেসেস। সেটা একটা দারুণ মজা এবং একটা পারিবারিক সম্পর্কের মতো তৈরি হয়ে যায়। ওখানে গিয়ে যখন কাজ করা শুরু করেছিলাম বা কাজ করছি এখন যেই প্রজেক্টগুলোতে বা কাজ করেছি যেগুলোতে, যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে কাজের বাইরেও বেশ যোগাযোগ বা আড্ডা হয়। এই জায়গাটায় আসলে আমরা সবাই তো দিনের শেষে মানুষ। সো আমাদের শিল্প অঙ্গনের মানুষের সাথে একজন আরেকজনের সাথে, সেটা ভৌগোলিকভাবে যে যেখানেই অবস্থান করুক না কেন, কোথায় যেন একটা ওয়েভলেংথ মেলে মনে হয়। সেই জন্য বন্ধুত্ব হতে খুব বেশি সময় লাগে না, সময় কাটাতে বোরিং লাগে না। তো দুটোরই অভিজ্ঞতা খুবই চমৎকার।
দুটোর অভিজ্ঞতা যখন চমৎকার, আরেকটা প্রশ্ন এসেই যায়, দেশের বাইরের অনেক নাটক কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে আসতেছে, যেমন তুর্কি নাটক, বিভিন্ন নাটক, কিন্তু আমাদের নাটকগুলো কেন বিদেশে রপ্তানি হচ্ছে না? এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন বা এর কারণটা কি মনে করেন? খুব সোজা, মানে বিদেশে আসলে বিক্রি হওয়ার জায়গাটা ওখানকার মানুষের চাহিদার উপর নির্ভরশীল। ওখানকার মানুষের মাল্টিকালচার একটা বিশাল জায়গা এই মুহূর্তে, যেখানে আমি অস্ট্রেলিয়ার কথাটাই বলতে পারি যেহেতু আমি ওখানে থাকছি। কিন্তু তাদের ভয়েসটা হয়তো বা ওইখানকার মেইন স্ট্রিম মিডিয়ায় এখনও পর্যন্ত সেইভাবে প্রতিফলিত হয়নি। আমি সেই বিষয়টা নিয়েই কাজ করতে চাই, কারণ আমি দেখেছি যে অস্ট্রেলিয়ায় একটা ভয়েড আছে মাল্টিকালচারাল কমিউনিটি নিয়ে কাজ করা, এবং বিশেষ করে বাংলাদেশি ডায়াসপোরা নিয়ে কাজ করা। তো আমি সেই জায়গায় কাজ করতে চাই, এবং আমি হয়তোবা সেটাই আমার মেইন ফোকাস থাকবে, যে এখানের অনেক ট্যালেন্টেড রাইটার, ডিরেক্টর আছেন যাদের কাজ বিশ্বমানের বলে আমি মনে করি। তাদের কাজগুলোকে আসলে ওখানকার মেইন স্ট্রিম মিডিয়ায় ইউনিকভাবে, যেটা অস্ট্রেলিয়ার কনটেক্সটে যদি করা সম্ভব হয় তাদেরকে নিয়ে, তাহলে হয়তোবা ওখানেও একটা আমাদের দেশীয় কন্টেন্টের একটা ডিমান্ড তৈরি হতে পারে। আমি চেষ্টা করব, আমি জানি না কতটুকু সফল হবো, বাট আমার চেষ্টা থাকবে। একদম। এই যে প্রযোজনায় নাম লিখিয়েছেন নতুন করে, দুটো দেশের সংস্কৃতির একটা মিশেল এখন আপনার কাছে আছে। ইউরোপ, এশিয়া এবং মানে বিদেশি কালচারটাও মোটামুটি রপ্ত হয়েছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের ইন্ডাস্ট্রির উন্নয়নে কি কাজ করবেন, কি পরিকল্পনা আছে? আমি এখনো এত বড় কেউ হইনি, আমি গুটি গুটি পায়ে আগাচ্ছি। আমি একজন অভিনেতা হিসেবেই নিজেকে আমার প্রথম পরিচয় বলে মনে করি। সেই জায়গায় আসলে ওরকম ইন্ডাস্ট্রি নিয়ে ভাবার মতো পর্যায়ে যেদিন আসবো সেদিন অবশ্যই বলার মতো জায়গায় থাকবো। আমি এখনো পৌঁছাইনি, যেদিন পৌঁছাবো বলবো। বেশ ভারী ভারী কথা বলছিলাম, একটু শেকড়ে ফিরে যাই। এই যে দীর্ঘ সময় আগে দেশের মাটি ছেড়ে চলে গেলেন, মঞ্চ ছেড়ে বিদেশে গেলেন, কি কারণ ছিল এই চলে যাওয়ার? না, আমার বিদেশ যাওয়া ছিল খুবই স্বল্প সময়ের জন্য, কারণ আমি ওখানে একটি সিনেমা করতে গিয়েছিলাম, যেটা আমি যখন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছিলাম তখন ওখানকার ফিল্ম স্কুলের একজনের সাথে আমার পরিচয় হয়েছিল। উনি ফ্রেঞ্চ বংশোদ্ভূত। তারই একটি ছবি করার জন্য আমার 2019 সালে যাওয়া। আমি যাওয়ার পরেই ওখানে বুশফায়ার শুরু হলো। এই যে অনেক কাজ করলেন জীবনে, আপনার কাছে জানতে চাইবো যে যখন অস্ট্রেলিয়াতে ছিলেন এবং বিভিন্ন পরিচালকের সাথে কাজ করেছেন, আবার একটা ফিল্ম ইনস্টিটিউটে লেখাপড়াও করেছেন, সেই সময়ের একটু অভিজ্ঞতা শুনতে চাইবো। অভিজ্ঞতা বলতে আমি আমার ফিল্ম স্কুলে একটা অভিজ্ঞতা বলতে পারি, যে আমি ওখানে যখন ডিরেকশন পড়ছিলাম তখন আমারই একজন সহপাঠী, আমি তাকে দেখে মনে হলো আমি তাকে চিনি, কারণ তাকে মনে হয় আমি নেটফ্লিক্সে দেখেছি। আন্টি নেনেস ক্যাফে বলে মনে হয় একটি প্রোডাকশনের নাম, সেটার মূল চরিত্রের অভিনেতা উনি। তো তিনি ডিরেকশন শিখতে এসছেন। তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি তো যথেষ্ট বিখ্যাত মানুষ, তুমি এই ক্ষেত্রে ডিরেকশন শিখতে আসার কারণ? তো বললো যে দেখো, আমি আসলে অভিনয় করছি, কিন্তু আমি এরপরে নির্দেশনা দেব। এই কারণে আমার মনে হয়েছে যে ফান্ডিং জোগাড় করার জন্য আমার নির্দেশনার কেরিয়ার বা প্রোফাইলটা থাকা জরুরি। ওই কারণে আমি এখানে এসেছি। মানে ওরা যে কাজই করে সেই কাজেরই আসলে এক ধরনের অ্যাকাডেমিক্স নেয়ার চেষ্টা করে, তার কারণ ওখানকার যে ফান্ডিং অথরিটিগুলো আছে তারা আসলে এই প্রোফাইলটা জানার চেষ্টা করে, যে আসলে আমি একজন গভর্নমেন্টের থেকে কাউকে একজনকে ফান্ড দিচ্ছি, সে আসলে এই কাজটি করতে পারবে কিনা। তো সেটা দেখে যে তার আসলে প্রথম যেটা দেখে যে তার আসলে অভিজ্ঞতা কী, এবং তারপরে তার পড়াশোনা কী। এই কালচারটি আমার কাছে খুব দারুণ লেগেছে। আর ওখানের শুটিংয়ের অভিজ্ঞতা হচ্ছে যে আমার একটি কাজের নির্দেশনা যিনি দিচ্ছিলেন, তিনি আসলে ওখানকার চাইল্ড আর্টিস্ট হিসেবে খুব বিখ্যাত ছিলেন, যেটা আসলে উনি কখনোই আমাকে বলেননি আমি যখন শুটিং করছিলাম। তো একটা পর্যায়ে গিয়ে যখন মানে আশেপাশের কিছু মানুষের তার প্রতি রিয়াকশনসটা দেখছিলাম, আমার সন্দেহ হচ্ছিল যে উনি শুধু নির্দেশনা দেওয়ার লোক না, অথবা উনি অনেক বেশি বিখ্যাত কেউ, আমি চিনতে পারছি না। তো আমি তাকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি আসলে মানে বিশাল পরিচিত মানুষ কেউ, যে আমি চিনতে পারছি না, আমি সত্যি দুঃখিত। তো সে আমাকে বলছিল না না, আমি আসলে একটা সময় অভিনয় করতাম, আমি হলিউডে গিয়েও 4 বছর কাজ করে এসেছি, আমার পরিবারের কারণে আমি ব্যাক করে চলে এসেছি অস্ট্রেলিয়ায়, ওই কারণে এরা আমাকে হয়তোবা যারা পুরনো তারা চিনেছেন। তো এত ডাউন টু আর্থ এবং এত
মানে হলিউডে কাজ করা মানুষ, অথচ তার আচরণ দেখে কখনো আমার বোঝা সম্ভব হয়নি, এবং অস্ট্রেলিয়ার মতো জায়গায় সে যথেষ্ট পরিচিত মানুষ। এইটাই আমাকে খুব আনন্দ দিয়েছিল, এবং আরও অনেক অভিজ্ঞতা হয়েছে, বাট এইটাই আমার এই মুহূর্তে মনে পড়লো। সেই সময় কি একবারও মনে হয়নি যে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় শিশুদের অনুষ্ঠান সিসিমপুর, আর সেই সিসিমপুরের হালুম স্মৃতিতে ফিরেছিলেন কিনা, হালুমের কথা মনে পড়েছিল কিনা? সিসিমপুর ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং মানে অধ্যায় আমার জীবনের, যেখানে আমি বাচ্চাদের জন্য কাজ করার সুযোগ পেয়েছিলাম, এবং সেটা আমি সারা জীবন চেরিশ করি, আমি করব। ওই পাপেট চালানো এবং সেই পাপেটের গলায় কথা বলা, এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা। আমার আগ্রহ জন্মেছিল কারণ ওখানে যিনি প্রথম এসেছিলেন, মার্টিন পি রবিনসন, উনি আসলে হলিউডের একজন অভিনেতা, উনি একজন বিশ্ববিখ্যাত পাপেটিয়ার। তো তার কাছ থেকে কিছু শিখবো বলে আমার আসলে প্রথম ওখানে যাওয়া, এবং তারপরে ওই প্রসেসের মধ্যে ঢুকে গিয়ে আমি যে একসময় পাপেটিয়ার হয়ে উঠবো, এটা আমার কখনো স্বপ্ন ছিল না। হালুমকে যদি আমরা শুনি, এই লোক তো সামলানো যায়। এখন যিনি হালুম করেন তিনি খুব ভালো করেন, আশিস। আমি সেই জায়গায় এখন আর না, বাচ্চাদের আমি ওই ইলিউশনসটা আমি আর আসলে ভাগতে চাই না, কারণ ওই জায়গাটায় আসলে বাচ্চাদের একটা চমৎকার, এটা আসলে বাচ্চাদের মনস্তত্ত্বের জন্য, যে তারা যেই জিনিসটি দেখে আনন্দ পায় ওটাকে বাস্তবভাবে, অর্থাৎ সেই পাপেটটি কথা বলছে। এটা এই মুহূর্তে আমি দেখছি অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আবার আমি একটা জিনিস দেখে বেশ মানে অবাকই হচ্ছি যে এখনকার কন্টেন্টগুলোর বেসিক থিম কোথায় যেন একটা ভায়োলেন্স রিলেটেড, এবং যেটা আসলে আমাদের নতুন প্রজন্ম বা বর্তমান প্রজন্মকে মানসিকভাবে প্রভাবিত করছে কিনা, তাদের ব্যক্তি জীবনকেও, সেটা আমার কাছে মনে হচ্ছে যে যদি করে তাহলে এটা আসলে আমাদের জন্য কোনো সুখকর বিষয় নয়। আর কোথায় যেন ভাষার ব্যবহারটা এখন আর পরিমিতির জায়গায় নেই। আমরা প্রমিত বাংলা বলে অভ্যস্ত একটি জাতি, হঠাৎ করেই আমি দেখছি যে আমরা এখন আঞ্চলিকতায় অসম্ভব রকম, আমি বলবো আমাদের যারা দর্শক তারা হয়তোবা ওগুলো দেখতে পছন্দ করছেন, যেটা হয়তোবা আঞ্চলিকতার দিকে আমাদের নির্মাতাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন। কিন্তু এটার খারাপ কোনো দিক হিসেবে আমি বলছি না, কিন্তু জাতি হিসেবে যখন বিদেশি কোনো জায়গায় কোনো বাঙালি বা পাশের দেশের বাংলা ভাষাভাষী আমাদের ভাষা দেখছেন, আমাদের পরিচয়টা ছিল হচ্ছে একটা সময় আমরা খুব আমাদের নাটক বা শিল্পর জায়গাটা উদাহরণ হিসেবে কাজ করত, এবং আমাদের বাচনভঙ্গিও তাই ছিল একটা সময়। সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আমরা কি সরে আসলাম কিনা, এবং সেই সরে আসাটা আসলে আমাদের জন্য কতটুকু আমি বলবো পজিটিভ কিনা, এটা আমাদের একটু ভাবা উচিত। যদি আমি নিজেও এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে ইংরেজি এবং বাংলা মিশ্রিত শব্দেই বাংলা বলছি, কিন্তু তা সত্ত্বেও বাংলা বলার চেষ্টা করে যাচ্ছি, সেই চেষ্টাটা আমার মনে হচ্ছে যে আজকাল একটু কম। আর কন্টেন্টের জায়গায় এখন অনেক ধরনের কন্টেন্ট চলে এসেছে, বিভিন্ন নির্দেশক লেখক তাদের চিন্তার জায়গা এখন অনেক বেশি প্রসারিত, এবং তারা অনেক ভিন্ন ধারার কাজ করারও চেষ্টা করছেন, যেটা আমার দারুণ লাগছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে একজন শিল্পীর দায়বদ্ধতা কি? আমি আসলে মনে করি যে শিল্পটাকে সঠিকভাবে উপস্থাপন করাটাই হচ্ছে দায়বদ্ধতা একজন শিল্পীর। আমি যদি অভিনেতা হয়ে থাকি তাহলে আমি যে চরিত্রেই কাজ করি, যে ভূমিকায়, সেটা আঞ্চলিক ভাষায় হোক, সেটা ইংরেজি ভাষায় হোক, সেটা ফার্সি ভাষায় হোক, তার সামাজিক আর্থসামাজিক অবস্থান যাই হোক, সেই চরিত্রটি যদি আমি ঠিকঠাক মতো ফুটিয়ে তুলতে পারি, সেটাই হচ্ছে আমার দায়বদ্ধতা, এটাই হচ্ছে আমার কাজ। আমার কাজের জায়গায় আমি অনেক আঞ্চলিক ভাষায়ও কাজ করেছি, আমি নিজেও। আমি গ্রামের চরিত্র করেছি, মাঝির চরিত্র করেছি, আবার একাধারে অসম্ভব শিক্ষিত পড়ুয়া, কবি, সব ধরনের চরিত্রে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো যখনই যে চরিত্রে আমি কাজ করি, আমি চেষ্টা করি সেই চরিত্রটারকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা। আমি মনে করি এটাই দায়বদ্ধতার জায়গা একজন শিল্পীর, যে যে কাজটি করছেন সে তার কাজটি যেন সঠিকভাবে উপস্থাপন করতে পারেন। আমি আসলে অসম্ভব, আমি নিজেকে মনে করি আমি একজন পজিটিভ মানুষ, এবং আমি পজিটিভভাবে ভাবতেও পছন্দ করি। আমাদের চারপাশে যা কিছু ঘটছে বা ঘটবে সেটা প্রতিনিয়তই চলবে, কিন্তু এর মাঝখানে হাল ছাড়লে চলবে না, আশাটা ছাড়লে চলবে না। এই বিষয়ে আমার হঠাৎ করেই একটা লাইন মনে পড়লো, সেটা আমি গাইতে পারি। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলেপি সন্দেশ,
ছেড়েছ তো অনেক কিছুই, পুরনো বলচাল, পুরনো ঘর, কুড়নো জঞ্জাল। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। হাল ছেড়ো না বন্ধু, তুমি কণ্ঠ ছাড়ো জোরে। এই কণ্ঠ ছড়িয়ে যাক বিশ্বজুড়ে, প্রমিত বাংলা ভাষা আমাদের দেশীয় প্রত্যেকটি মানুষের অন্তর জুড়ে থাকুক এবং শুদ্ধ সংস্কৃতির চর্চা হোক। সুমনা সুমি, ৭১, ঢাকা।